গাজার শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে বুধবার ইসরায়েল সফরে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাকে জেরুজালেমে স্বাগত জানিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে অভূতপূর্ব জোট ও অংশীদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই জোট মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করছে এবং নিরাপত্তা ও শান্তি বিস্তারের সুযোগ তৈরি করেছে। অন্যদিকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভ্যান্স বলেন, তাদের প্রধান লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা, গাজা পুনর্গঠন এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। ভ্যান্স জানান, যুদ্ধবিরতি অপ্রত্যাশিতভাবে ভালো চলছে, যা তাকে আশাবাদী করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই শান্তি স্থায়ী করতে এবং গাজার জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়তে প্রচুর পরিশ্রম ও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। ভ্যান্সের সাথে পৃথক আরেকটি বৈঠকে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিচল প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এদিকে ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন সংক্রান্ত একটি বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেট। 120 সদস্যের পার্লামেন্টে 25-24 ভোটে প্রাথমিক অনুমোদন পায় বিলটি। তবে বুধবার পাশ হওয়া বিলটিতে সমর্থন দেয়নি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ক্ষমতাসীন জোটের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির, বেঞ্জালেল স্মোট্রিচ ও অন্যান্য উগ্র ডানপন্থী সদস্যরা বিলের পক্ষে ভোট দেন। নতুন বিলের প্রস্তাব অনুযায়ী ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ভূমিতে দখল করা ইসরায়েলি সেটেলারদের আইনত বৈধতা দেওয়া হবে। অন্যদিকে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে। রায়ে বলা হয়, গাজায় ইউএনআরডব্লিউ সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার ত্রাণ সহায়তা কার্যক্রম নির্বিঘ্ন করতে বাধ্য ইসরায়েল। তবে আইসিজের মতামতকে রাজনৈতিক বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন, আন্তর্জাতিক আইনের আড়ালে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আরেকটি প্রচেষ্টা এটি। তবে আইসিজের প্রধান বিচারপতি ইউজি ইয়োসাওয়া বলেন, বেসামরিক নাগরিকদের খাবার পেতে বাধা দেওয়া যুদ্ধরীতির লঙ্ঘন। ইসরায়েলের দখল নীতির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে ইউনাইটেড আরব আমিরাত। বুধবার রয়টার্স নেক্সট গালফ সামিটে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গারগাশ বলেন, ভূমি দখলের যে কোনো পদক্ষেপ তার দেশ সীমা লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। আমরা যে কোনো ধরনের ভূখণ্ড দখলের বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে ছিলাম। আমেরিকা ও ইসরায়েলকেও আমরা বিষয়টি স্পষ্ট করে জানিয়েছি। ভূমি দখলের যে কোনো ধরনের পদক্ষেপকে আমরা সীমালঙ্ঘন হিসেবে বিবেচনা করব। ইউর এই রেড লাইন বা সীমা লঙ্ঘনের সতর্কতার মধ্যে কি কি বিষয় সন্নিবেশিত রয়েছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে মোহাম্মদ গারগাশ দাবি করেন, তাদের এই কঠোর অবস্থানের কারণেই ট্রাম্প চুক্তি বা আমেরিকান চুক্তির দিকে এগুলো সম্ভব হয়েছিল। রেড লাইন বা সীমা লঙ্ঘনের বিষয়টিতে কি কি সংশ্লিষ্ট আছে তা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তবে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করেছে এই হুঁশিয়ারি। ট্রাম্পের পরিকল্পনায় ওয়েস্ট ব্যাংকে ব্যাপক ও দীর্ঘমেয়াদী সংস্কার এবং ইসরায়েলের নিরাপত্তার কথা বলা হলেও আমিরাতের এই শীর্ষ ফরেন পলিসি মেকার তাৎক্ষণিকভাবে একটি কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেন। এটা ঠিক যে ইসরায়েলের নিরাপত্তা থাকা উচিত, কিন্তু একই সাথে একটি কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র থাকা উচিত। সংস্কারের প্রয়োজন আছে, সেটা কিভাবে হবে তা নিয়ে আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু এটি প্যালেস্টাইনের রাষ্ট্রীয় স্বীকৃতির সাথে সাংঘর্ষিক বিষয় নয়। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আব্রাহাম চুক্তিকে কৌশলগত আখ্যায়িত করেন আনোয়ার গারগাশ। চুক্তি না থাকলে ইসরায়েলের ওপর ট্রাম্প জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারতেন না বলে মনে করেন ইউএইর প্রেসিডেন্টের এই শীর্ষ উপদেষ্টা। ইউক্রেন লক্ষ্য করে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের এলাকা খার্কিভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চল লক্ষ্য করে অন্তত 405টি ড্রোন এবং 28টি মিসাইল ছুড়েছে মস্কো। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউক্রেনিয়ান এয়ারফোর্স। এদিন কিভ ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক নারী এবং তার 2 সন্তান ছিল বলে নিশ্চিত করেছে কিভ সিটি মেয়রের কার্যালয়। হামলা থেকে বাঁচতে অনেকেই বাড়ির কাছের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। বোদান শেরনুকা এদেরই একজন। আমাদের বাড়িটা এখন ধ্বংসস্তূপ। একটু সময়ের জন্য বিস্ফোরণ থেমেছিল, তখন আমি ঘরে ফিরে যাই, কিন্তু পরে আবার যখন বিস্ফোরণ শুরু হয় তখন আমি আশ্রয়কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেই।
এদিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একটি কিন্ডারগার্টেন স্কুলকে হামলার লক্ষ্যবস্তু বানায় রুশ বাহিনী। শিক্ষার্থীদের উপস্থিতির মাঝেই এই হামলা চালায় তারা। এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটলেও শিশুদের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন খার্কিভ অঞ্চলের গভর্নর ইগর তেরেকভ। ঘটনার পরপরই শিশুদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আলোনা নামে এই নারী এ সময় স্কুলের শিক্ষকদের সহায়তা করেন। বাচ্চারা খুব ভয় পেয়েছিল, কাঁদছিল। আমরা তাদের শান্ত করার চেষ্টা করেছি। একটি মেয়ের হাতে সামান্য কেটে গিয়েছিল, আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাই এবং সেখানেও তাদেরকে শান্ত রাখার চেষ্টা করি। কেসিনিয়া কালমিকোভা নামে এই নারীর সন্তান ঘটনার সময় স্কুলে ছিল। হামলার খবর পেয়েই তিনি সেখানে ছুটে যান। আমি হামলার কথা জানতে পেরে সবকিছু ফেলে স্কুলে ছুটে গিয়েছি। উদ্ধারকর্মীদের ভিড় ঠেলে আমি শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। পরিস্থিতি বুঝতে পারছিলাম, কিন্তু জানেন তো, একজন মা আগুনে ঝাঁপ দিয়েও নিজের সন্তানকে টেনে বের করে আনবে। এছাড়া জাপোরিজিয়া ও সুমি অঞ্চলেও রুশ হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ ইউক্রেনিয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ কারো প্রাণহানির কথা জানায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মস্কোর যুদ্ধের ব্যয়। এই ব্যয় মেটাতে আবারও কর বাড়াতে চলেছে ক্রেমলিন। নতুন এই কর নীতির সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে রাশিয়ার ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলছে নতুন কর ব্যবস্থা কার্যকর হবে 2026 সাল থেকে। এই নীতিতে ছোট উদ্যোক্তাদের কর ছাড়ের সীমা 60 মিলিয়ন রুবল থেকে কমিয়ে আনা হবে মাত্র 10 মিলিয়নে। অর্থাৎ যারা বছরে প্রায় $123,000 বেশি আয় করবেন তাদের এখন থেকে ভ্যাট ও অতিরিক্ত আয়কর দিতে হবে। সরকারের দাবি, এতে যুদ্ধ বাজেটের ঘাটতি কমবে, বাড়বে রাজস্ব আয়। তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের আশঙ্কা, এর ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। দেশটির উদ্যোক্তাদের সংগঠন অপরাধ তথ্য বলছে নতুন কর ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন প্রায় 700,000 উদ্যোক্তা, অর্থাৎ রাশিয়ার প্রতি 10 জন ব্যবসায়ীর একজন। সংগঠনটির জরিপে দেখা গেছে 3 ভাগের 1 ভাগ উদ্যোক্তাই ব্যবসা গুটিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছেন। রাশিয়ার ছোট ও মাঝারি ব্যবসা দেশটির মোট কর্মসংস্থানের প্রায় 40% যোগান দেয়। এই খাতেই কাজ করছেন 31 মিলিয়ন মানুষ। অর্থ মন্ত্রণালয় আশা করছে নতুন করনীতি কার্যকর হলে এ থেকে প্রায় 200 বিলিয়ন রুবল সংগ্রহ হবে। তবে উদ্যোক্তাদের দাবি, তাদের বাড়তি খরচ হবে তার দ্বিগুণেরও বেশি, প্রায় 420 বিলিয়ন রুবল। আমরা জানি না এই অবস্থায় আমরা কিভাবে বাঁচব। আমাদের দোকান বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করি। যেহেতু আমাদের মালিকও মূল্য সংযোজন কর পরিশোধ করেন, তিনি আমাদের ভাড়া বাড়িয়ে দেবেন। এই অতিরিক্ত খরচ আমাদেরকেই দিতে হবে। খরচ বাড়বে, ফলে খাবারের দাম বাড়বে এবং শেষ পর্যন্ত চাহিদা কমে যাবে। আমি আমার ব্যবসা হারাতে পারি এবং আমার কর্মচারীরাও এতে বেকার হয়ে যাবে। অর্থমন্ত্রী অ্যান্টন সিলভানোভ অবশ্য পার্লামেন্টে বলেছেন প্রস্তাবের কিছু অংশ সংশোধন করা হতে পারে, তবে কিভাবে তা তিনি স্পষ্ট করেননি। সরকারের যুক্তি, বড় ব্যবসা যাতে কর ফাঁকি দিতে ছোট ছোট ইউনিটে ভাগ না হয়, সেজন্যই এই নতুন কাঠামো। আমি কিছুটা হতবাক, কারণ আমরা সেবা খাতে কাজ করছি আর সরকার আমাদের সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে চাইছে। আমাদের পণ্যের গুণগত মান ভালো হওয়ায় এর দাম কিছুটা বেশি। আমরা আমাদের পণ্যের মান কোনোভাবেই কমাতে চাই না। তবে বাড়তি করের অর্থ মেটাতে গিয়ে আমাদের পণ্যের দাম যদি আরো বাড়াতে হয়, তাহলে ক্রেতা হারাতে হবে। অর্থনীতিবিদদের মতে সরকারের এই পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর চেষ্টার ফলে উল্টো ব্যবসা বন্ধ হয়ে গেলে এই আয় কমে যেতে পারে। রাশিয়ার ছোট উদ্যোক্তারা বহু বছর ধরে দেশটির অর্থনীতির মেরুদণ্ড। তবে যুদ্ধের প্রভাব অর্থনীতির ওপর পড়ায় সেই মেরুদণ্ডই এখন ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU তাদের সবশেষ নৌড্রোন সি বেবি এর উন্নত সংস্করণ প্রকাশ্যে এনেছে। এই ড্রোনটি 1500 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি বহন করতে পারে 2000 কেজিরও বেশি বিস্ফোরক। তবে তাদের অভিযোগ, রাশিয়া এই নৌ ড্রোনের নকশা নকল এবং সেগুলো ব্যবহার করে ইউক্রেন ভূখণ্ডে হামলা চালাচ্ছে। রাশিয়া এখন ইউক্রেনের এই নৌ ড্রোনের নকশা নকল করছে এবং সেগুলো ব্যবহার করে ইউক্রেনের ভূখণ্ডে হামলা করছে।
গত বছর এসবিইউর প্রধান এই ড্রোন তৈরির পরিকল্পনা করেন। তার মূল লক্ষ্য ছিল চালকবিহীন জলযান তৈরি এবং সেটি ব্যবহার করে শত্রুদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করা। আত্মঘাতী হামলার পাশাপাশি এই ড্রোনগুলো শত্রুর জলযান এবং স্থলঘাঁটিতেও হামলা চালাতে সক্ষম। এই ধরনের হামলার জন্য ড্রোনটিতে রকেট লঞ্চার ও বন্দুক রয়েছে। এই ধরনের প্রতিটি ড্রোনে অতিরিক্ত 940 কেজি ওয়ারহেড থাকে। তবে সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হবে তা আমরা ঠিক করি। এই ড্রোনগুলো সাধারণত সাইবার অপারেশন, এফপিভি ড্রোন হামলা কিংবা স্পাইডার ওয়েবের মতো বিশেষ অভিযানে ব্যবহার করা হয়। 2022 সাল থেকে ইউক্রেনের এই নৌ ড্রোন 11টি রুশ জাহাজে হামলা চালিয়েছে। ক্রাইমিয়া মেইনল্যান্ড সংযোগ সেতুতে আগের হামলাতেও এই ড্রোন ব্যবহৃত হয়েছিল। এই প্রযুক্তি যেন রাশিয়ার হাতে না পড়ে সেজন্য ইউক্রেন এই ড্রোনের সেলফ ডিস্ট্রাক্ট বা ধরা পড়লে নিজ থেকে ধ্বংস হয়ে যাওয়ার ব্যবস্থা রেখেছে। তবে তাদের মূল লক্ষ্য ড্রোনগুলোকে বারবার ব্যবহারযোগ্য অবস্থায় তীরে ফিরিয়ে আনা। রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হতে মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, আরেকটি যুদ্ধ বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সহযোগিতা করতে প্রয়োজনে আরও ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। এদিকে ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের এখনই সময়। অনেকদিন অপেক্ষা করেছেন তিনি। মার্ক রুটা আশা করেন এই নিষেধাজ্ঞা যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প হাঙ্গেরিতে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করার পরদিনই রাশিয়ার তেল খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থহীন যুদ্ধ শেষ করতে অস্বীকৃতির কারণে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট, যারা যুদ্ধের জন্য ক্রেমলিনকে অর্থ যোগায়। নিষেধাজ্ঞা আরোপ করা সংস্থা দুটি হল রোজনেফট এবং লুকোয়েল। এছাড়া তাদের বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। হত্যাযজ্ঞ বন্ধ করার এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির এখনই সময় উল্লেখ করে মিত্র দেশগুলোকে এই নিষেধাজ্ঞায় যোগ দিতে আহ্বান জানান তিনি। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সংঘাত নিরসন করতে পারলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। অ্যালাস্কার বৈঠকে পুতিন সৎ চিন্তা নিয়ে আসেননি বলেও মন্তব্য করেন তিনি। পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ট্রেজারি সেক্রেটারি। নেটো সদস্যভুক্ত দেশগুলো এই নিষেধাজ্ঞায় যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই বলে আসছিলেন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার উপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। তবে বুধবারের আগ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেননি তিনি। ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ব্যাখ্যা করেন কি কারণে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছেন। But that'll be a big one. We canceled the meeting with President Putin. It didn't feel right to me. It didn't feel like we were going to get to the place we have to get, so I canceled it. আরোপিত নতুন নিষেধাজ্ঞাগুলোকে বিশাল বলে অভিহিত করেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট আশা করেন এই নিষেধাজ্ঞাগুলো বেশি দিন থাকবে না, কারণ তিনি চান যুদ্ধ দ্রুত শেষ হোক। What we're doing, look, these are tremendous sanctions. These are very big. Those are against their two big oil companies, and we hope that they won't be on for long. We hope that the war will be settled. এই নিষেধাজ্ঞার ফলে পুতিন বাস্তববাদী হবেন বলেও মনে করেন ট্রাম্প। And hopefully it'll push, hopefully he'll become reasonable, and hopefully Zelensky will be reasonable too. You know, it takes two to tango, as I say. এ সময় মার্ক রুটা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। What the president is doing today with these sanctions is putting more pressure, of course, on both parties, in this case on Russia. It's all about changing the calculus. ট্রাম্পের পদক্ষেপকে পুরোপুরি সমর্থন জানান রুটা। That this has to be step one now, and for him to really accept that vision and to come to the table, and then you have to put pressure, and this is exactly what he did today. জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ বলেছেন, ভবিষ্যতে জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে অভিবাসন অপরিহার্য।
তিনি বলেন, শ্রম বাজারের জন্য অভিবাসীরা আজকের জার্মান অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বিশ্ববিদ্যালয়, রেস্টুরেন্ট, তথ্য প্রযুক্তি এবং নির্মাণ খাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বুধবার লন্ডনে ওয়েস্টার্ন বলকানস শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেছেন, তারা আর অভিবাসীদের ছাড়া চলতে পারবেন না। অভিবাসীরা কোন দেশ থেকে এসেছেন, ত্বকের রং কেমন, বা তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ প্রজন্মের অভিবাসী কিনা তা কোনো বিবেচ্য বিষয় নয়। অধিকাংশই ইতিমধ্যেই জার্মানির নাগরিক বলেও জানান তিনি। Ja, wir brauchen auch in Zukunft Einwanderung. Das gilt für Deutschland wie für চ্যান্সেলর আরো বলেন, সমস্যার মূল উৎস হলো যারা স্থায়ী বসবাসের অধিকার রাখে না, কাজ করে না এবং নিয়ম নীতি মানে না। এই ধরনের মানুষের কারণে শহরগুলোর জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, রেলওয়ে স্টেশন, আন্ডারগ্রাউন্ড স্টেশন, কিছু পার্ক এবং পুরো এলাকায় এই সমস্যা দেখা দেয়, যা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান একমাত্র ইউরোপিয়ান সহযোগিতার মাধ্যমে সম্ভব এবং এটি নাগরিকদের রাষ্ট্র ও সংবিধানের প্রতি আস্থা পুনরুদ্ধার করার জন্য অপরিহার্য। Denn schon heute sind ja viele Menschen mit Migrationshintergrund, wie wir es so ausdrücken, unverzichtbarer Bestandteil unseres Arbeitsmarktes. Sie arbeiten in Deutschland. চ্যান্সেলর বলেন, ইউরোপিয়ান দেশগুলোতে অভিবাসন শুধু শ্রমবাজার পূরণের জন্য নয়, বরং জনসংখ্যার বৃদ্ধির ধীরগতির সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ইটালি এবং নেদারল্যান্ডসে জন্মহার কমে যাওয়ার কারণে অভিবাসীদের উপস্থিতি শিক্ষাগত, স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে স্থায়ী অবদান রাখছে। Die Ursachen dieser Probleme müssen wir lösen, die müssen wir und können wir auch nur gemeinsam in Europa lösen. মার্চ আরো বলেন, অভিবাসন নীতি শুধুমাত্র অর্থনৈতিক নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান দেশগুলোতে বৈচিত্র্যময় সম্প্রদায়গুলোর মধ্যে সংহতি বজায় রাখা, সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Noch einmal gezeigt, bringt sie auf diesem Weg auch voran. Wie lange der Weg dorthin noch dauert, das hat jedes Land selbst in der Hand. একই দিন বলকান ভিত্তিক কিছু অপরাধী চক্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। মানব পাচারের জন্য নকল নথি তৈরি এবং অবৈধ অভিবাসনের জন্য অর্থায়ন করার অভিযোগ রয়েছে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। The Western Balkans has long been a vital transit route for the criminal smuggling gangs. You don't want to see those gangs operating in your territory. And we all suffer the consequences of their action. এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি একটি নৃশংস ব্যবসা, যেখানে মানুষদের দিয়ে বিপুল অর্থ উপার্জন করা হয় এবং যার প্রভাব সবার উপরে পড়ে। সে কারণে এই চক্রগুলোকে ভেঙে দিতে হবে, ধ্বংস করতে হবে। With people making huge amounts of money that directly impacts on all of us. So we have to take these gangs down, smash them through proper, purposeful cooperation. লন্ডনে অনুষ্ঠিত ওয়েস্টার্ন বলকান শীর্ষ সম্মেলনে বলেন, সম্মেলনের মূল বিষয় অবৈধ অভিবাসন কমানো। বিষয়টি ব্রিটিশ ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। দুর্ধর্ষ চুরির ঘটনার 3 দিন পর ফ্রান্সের বিখ্যাত লুভ মিউজিয়াম আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে আগের মতো দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখতে পারছেন। রবিবার সকালে প্রায় $102 মিলিয়ন সমমূল্যের দুর্লভ গহনা চুরির ঘটনা সামনে আসার সাথে সাথেই নিরাপত্তা ও তদন্তের জন্য মিউজিয়ামটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই ঘটনার পর বুধবার সকালে মিউজিয়াম খুলতেই বাইরে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। মিউজিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক দর্শনার্থী। ব্রিটেন থেকে ফ্রান্সে বেড়াতে এসেছেন জেরাল্ডিন স্কিনার এবং অ্যামান্ডা রায়ান্স। তারা দুজনেই শিক্ষকতা করেন। তারা বলছেন, লুভের মতো একটি মিউজিয়ামের নিরাপত্তা দুর্বলতার বিষয়টি তাদের অবাক করেছে। That's what's shocking. Yeah, I agree. What about the security? Considering how much money there is in the Louvre. তাদের প্রশ্ন, লুভের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের অর্থ আসলে কোথা থেকে আসবে? And I've heard it wasn't insured. Obviously, or insured by the government. So who's going to pay now for the insurance? The taxpayers? I don't know. অনেক পর্যটক রবিবার লুভ পরিদর্শনের জন্য টিকিট কেটেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় আর ভেতরে প্রবেশ করতে পারেননি। পেরু থেকে প্যারিসে বেড়াতে আসা ফ্লোর এসপিনোজা তাদেরই একজন। আমরা ফ্রান্সে ঘুরতে এসেছি। লুভ মিউজিয়াম দেখার অনেক আশা ছিল আমাদের। দুর্ভাগ্যজনকভাবে এমন একটা ঘটনা ঘটে গেল যার কারণে আমাদের টিকিটও নষ্ট হয়ে গেল। আর শুধু আমাদের নয়,
আমি মনে করি সব পর্যটকের জন্যই এটা একটা ক্ষতি এবং লজ্জার ব্যাপারও বটে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা লুসি জেনেস্ট কয়েক মাস আগেই লুভে প্রবেশের টিকিট কেটেছিলেন। চুরির ঘটনার পর লুভ দর্শনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তবে বুধবার লুভ খুলে দেয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান। ব্যাপারটা আমাদের একটু চিন্তায় ফেলে দিয়েছিল, কারণ আমরা কয়েক মাস আগেই টিকিট বুক করেছিলাম, আর যখন শুনলাম চুরির ঘটনা ঘটেছে তখন ভাবছিলাম শেষ পর্যন্ত লুভর মিউজিয়াম আর দেখতে পারবো কিনা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মোদ ব্রেজন জানিয়েছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো লুভের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। লুভ মিউজিয়ামের ঘটনার পর প্রেসিডেন্ট ম্যাক্রো সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনিয়েজের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। লুভের নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা ও তা বাস্তবায়নের প্রস্তাব প্রকাশ করা হবে। বুধবার মিউজিয়াম খুলে দেয়া হলেও ডাকাতির শিকার অ্যাপোলো গ্যালারি সিলগালা করে রাখা হয়েছে। লুভ কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তের স্বার্থে আরো কিছুদিন ওই গ্যালারি বন্ধ থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।